মেয়েটার জীবন আর 5টা দিনের মতোই শুরু হয়েছিল, কিন্তু দিনের শেষটা যে এত অভিশপ্ত হবে তা কে জানত। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, হয়তো এরকম তোমার সাথেও ঘটতে পারে। বলছিলাম 2018 সালের মুভি দ্য পারফেকশন। শার্লেট উইলমোর মিনেপোলিস শহরের একজন ট্যালেন্টেড এক্স সেলো আর্টিস্ট। এক্স বলা হচ্ছে কারণ ছোটবেলায় অসুস্থ মায়ের সেবা করার জন্য বস্টনে অবস্থিত ওয়ার্ল্ড ফেমাস সেলো একাডেমি ব্যাক অফ থেকে শার্লেট চলে আসে, যে কিনা সেই বছরের সেরা স্টুডেন্ট ছিল। 1927 সালে মিস্টার এমিল একাডেমির স্থাপনা করেন এবং তখন থেকে এই একাডেমি প্রতি বছর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তাদের বেস্ট সেলো প্লে আর্টিস্ট অর্থাৎ সেলিস্ট চয়েস করে, যার কারণে এখানে চান্স পাওয়া বড়ই সম্মানের বিষয়। শার্লেটের একাডেমি ছেড়ে আসার সিদ্ধান্ত কঠিন হলেও মনের মধ্যে জমেছিল অনেক না বলা কথা, যা আজও রহস্য। তবে মা মারা যাওয়ার পর শার্লেট পুনরায় একাডেমির সদস্য পদে জয়েন করতে চাইলে ব্যাকআপের হেড মিস্টার অ্যান্টন এবং তার স্ত্রী পালোমার সাথে কন্ট্যাক্ট করলে জানতে পারে তারা এই মুহূর্তে সাংহাইতে রয়েছে। তাই সর্বহারা শার্লেট সোজা বিমানপথে এসে পরের দিন সাংহাই অপেরা হাউসে ব্যাকঅফের ইভেন্ট অ্যাটেন্ড করে। ব্যাকঅফ বিগত 5 মাসে 3টে মহাদেশ স্কাউট করে তাদের সকল ফাইনালিস্টদের নিয়ে আজ একটা কনসার্ট করবে, যা থেকে তারা বাছাই করবে এই বছরের সেরা সেলিস্ট। এরপর ওই সেলিস্টকে ব্যাকঅফ 4 বছর স্কলারশিপে ট্রেন করবে। ব্যাকঅফের একটা বিশেষত্ব হলো এখান থেকে ট্রেন হয়ে বেরোনো স্পেশাল স্টুডেন্টদের পিঠে একটা ট্যাটু দেওয়া থাকে। ব্যাকঅফ ইভেন্টের আজ এই শুভক্ষণে জাজ হিসেবে থাকবে বর্তমানে পৃথিবী বিখ্যাত সর্বকনিষ্ঠ সেলিস্ট লিজি ওরফে এলিজাবেথ ওয়েলস। এরপর অ্যান্টন সবার সাথে পরিচয় করিয়ে দেয় ট্যালেন্টেড শার্লেটের সাথে। অ্যান্টন পার্সোনালি 4 বছর ধরে শার্লেটকে ট্রেন করেছে এবং তার মতো আর্টিস্ট যেহেতু খুবই রেয়ার, তাই আজ শার্লেটের সম্মানে তাকে সেকেন্ড জাজ করে। ব্যাকঅফের পুরনো 2 শিক্ষক থেসিস ও জিওফ্রে শার্লেটকে পেয়ে ভীষণ খুশি। এরই মধ্যে লিজি শার্লেটের সাথে দেখা করে জানায় লিজি মাত্র 9 বছর বয়সে শার্লেটের পারফরমেন্স দেখে এতটাই অবাক হয়েছিল যে সেদিন থেকেই ওর বড় ফ্যান। এমনকি শার্লেট যেদিন ব্যাকঅফ ছেড়ে যায় সেদিনই লিজি এখানে জয়েন করে। তো অনুষ্ঠানের শেষে ব্যাকঅফ তাদের নতুন স্টুডেন্ট বাছাই করে এবং অ্যান্টনের রিকোয়েস্টে লিজি এবং শার্লেট মিলিত পারফর্ম করে। ইভেন্ট শেষ হওয়ার পর শার্লেট লিজিকে জিজ্ঞেস করে তার কখনো একাডেমি ছেড়ে যাওয়ার ইচ্ছে হয়েছে কিনা। লিজি পরিষ্কার জানিয়ে দেয় ব্যাকঅফ তার পরিবারের মতো, যারা তাকে নাম, যশ এবং খ্যাতি দিয়েছে। হোটেল ফেরার পথে দুজনেই লক্ষ্য করে একটা লোক লাউঞ্জে সবার সামনে অসুস্থ হয়ে তার নাক থেকে রক্ত বেরিয়ে আসে এবং বমি হয়। উপস্থিত লোকদের থেকে জানতে পারে হিউনান বর্ডারের কাছে ভাইরাসের কারণে সংক্রামিত জ্বর ছড়িয়ে পড়েছে, এটা তারই এফেক্ট। তারা সেই রাতে পার্টির পর বেশ মজা করে হোটেলে ফিরে আসে এবং লিজি শার্লেটকে তার সাথে কাল ওয়েস্ট ট্যুরে যাওয়ার জন্য জয়েন করতে বললে শার্লেট সম্মতি দেয়। সকালে লিজির ঘুম ভাঙে দেরিতে। রাতের হ্যাংওভার এখনো কাটেনি, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। রিকভারির জন্য শার্লেট ওকে আইবুপ্রোফেন দেয়, যেটা ফিভার, পেন ইত্যাদি নিরাময় করে। এরপর দুজন বেরিয়ে পড়ল ভ্রমণে। লিজির শরীর তখনও খারাপ, চাইলেই তারা হোটেলে ফিরে আসতে পারত, কিন্তু লিজি তার 2 সপ্তাহের ছুটি নষ্ট করতে চায় না। রোড সাইডের একটা দোকানে ব্রেকফাস্ট সেরে দুজন উঠে বসলো বাসে। এইসব প্ল্যান লিজির। সে চাইলেই ফার্স্ট ক্লাসে ভ্রমণ করতে পারত, কিন্তু না, তার অ্যাডভেঞ্চার দরকার। তাই সস্তার বাসে শার্লেট লিজির পিঠের পোকা ঝেড়ে সিটে বসল। কিন্তু বাস কিছুটা চলতেই লিজির প্রচণ্ড শরীর খারাপ করতে শুরু করে, সাথে মাথা ব্যথা ও প্রচণ্ড জল তেষ্টা। লিজি আরও কয়েকটা আইবুপ্রোফেন খেয়ে নিজেকে সুস্থ করার চেষ্টা করে অপেক্ষা করে সাহায্যের জন্য, কিন্তু শার্লেটের মোবাইলে টাওয়ার নেই যে কাউকে ডাকবে। ইতিমধ্যে অবস্থার অবনতি হলে বমির সাথে বেরিয়ে আসে অজস্র পোকা, যা দেখে মনে পড়ে যায় হিউনানে ছড়িয়ে পড়া ভাইরাসের কথা। শার্লেট ওকে অনেক শান্ত করার চেষ্টা করলে হঠাৎ লিজির গোটা শরীর চুলকোতে শুরু করে। মনে হচ্ছে যেন শরীরের ভিতর পোকা চলে বেড়াচ্ছে। তার এই রকম অবস্থা দেখে যাত্রীরা ভয় পেয়ে গেলে ড্রাইভার দুজনকে মাঝপথে নামিয়ে চলে যায়।
তারা এখন এমন জায়গায় রয়েছে যেখানে কয়েক কিলোমিটার অবধি কোনো জনবসতি নেই, কিন্তু এসব কিছু ভুলিয়ে দিল লিজির হাতের মধ্যে বেড়ে ওঠা পোকাদের বিচরণ। আর তখনই চামড়া ফুটো করে বেরিয়ে আসে অজস্র পোকা, যেটা ক্রমশ হাত থেকে গোটা বডিতে ছড়িয়ে পড়ছিল, আর সাথে বমির মাধ্যমে সেগুলো ক্রমাগত বেরিয়ে চলেছে। তাকে সাহায্য চাইতে দেখে শার্লেট ব্যাগ থেকে একটা চপার বের করে লিজির হাতে দিয়ে বলে, তুমি জানো এবার কি করতে হবে। আর তখনই লিজি ব্যথা বেদনায় প্রচন্ড চিৎকার করে তার ডান হাত কবজি থেকে কেটে উড়িয়ে দেয়। ঘটনা এখান থেকে ফিরে যায় 3 সপ্তাহ পর বস্টনের ব্যাক অফ একাডেমিতে। কনসার্টের উইনার জ্যাং লিকে তারা সেলো ট্রেনিং এর জন্য নিয়ে এসছে। তাদের একটা স্পেশাল রুম রয়েছে যেটা অ্যাকোস্টিকলি পারফেক্ট। ট্রেনিং কমপ্লিট হলে তাদের মধ্যে কিছু স্টুডেন্টকে এই রুমে পারফর্ম করার সুযোগ দেওয়া হয়, যেমনটা লিজি এবং বেশি করে শার্লেট পেয়েছিল। তো জ্যাংলির মা ওকে বিদায় জানিয়ে বেরিয়ে যায়। রাতে সেদিন খুব ঠান্ডা পড়েছিল। হঠাৎ মেইন দরজায় কেউ নক করল। অ্যান্টন দেখে গেটের ওপারে দাঁড়িয়ে লিজি এবং তার একটা হাত কাটা। অ্যান্টন তাকে ভিতরে আনলে জানায় ওর বডি পাহাড়ের পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। পুলিশ চাইলেও তাকে সাহায্য করতে পারেনি, কারণ সে নিজেই ওষুধগুলো খেয়ে নিজেই নিজের হাত কেটেছে। প্রায় 2-3 দিন পর হসপিটালে সুস্থ হলে জানতে পারে শার্লেট দেশ ছেড়ে পালিয়েছে। অ্যান্টন তো শুনে অবাক, কারণ শার্লেট এমন কেনই বা করতে যাবে। কিন্তু লিজির মতে সে এই সব কিছুই হিংসের জন্য করেছে। সে চায় না ওর উপর দিয়ে অ্যান্টনের মধ্যমণি হয়ে ব্যাক অফ একাডেমি থেকে কেউ খ্যাতি অর্জন করুক। পরের দিন সকালে অ্যান্টন এবং পালোমা লিজিকে জানায় তাকে ব্যাক অফ থেকে বহিষ্কার করা হয়েছে, কারণ এখানে পারফেক্ট মিউজিক পার্সন ছাড়া কাউকেই অ্যালাউ করা হয় না, সে যতই ক্লোজ হোক না কেন। লিজি তো শুনে অবাক, কারণ এইখানে থেকে ও অ্যাটলিস্ট কোনো মিউজিক কম্পোজ করতে পারত বা যে কোনো ব্যাপারে সাহায্য করত, এমনকি সে টয়লেট পরিষ্কার করতেও রাজি। কিন্তু এই একাডেমি থেকে বহিষ্কার করাটা সে মেনে নিতে পারবে না, কারণ যাই হয়ে যাক না কেন অ্যান্টন যদি তাকে অ্যাকসেপ্ট করে তাহলে পুরো মিউজিক ইন্ডাস্ট্রি তাকে অ্যাকসেপ্ট করবে। লিজি উত্তক্ত হয়ে পড়লে পালোমা অপমান করে বলে এটা মিউজিক একাডেমি, কোনো প্রতিবন্ধী হসপিটাল নয়। কথাটা লিজির বুকে বিদ্ধ হয়, ফলে এক প্রকার বাকরুদ্ধ হয়ে সে একাডেমি ছেড়ে বেরিয়ে যায়। চোখের সামনে ভাসমান স্মৃতি পরিবর্তিত হয় প্রতিহিংসায়। কিন্তু প্রশ্ন হলো এইসবের শুরুটা হলো কোথায়? ঘটনা এখান থেকে ফিরে যায় হোটেলের সেই সকালে। লিজির তখন হ্যাংওভার নিয়ে ঘুম ভেঙেছে। শার্লেট একভাবে তাকিয়ে লিজির ট্যাটুর দিকে। সেদিন লিজি যখন আইবুপ্রোফেন চেয়েছিল তখন শার্লেট চালাকি করে আইবুপ্রোফেনের জায়গায় তার মাকে যে ওষুধ দেওয়া হতো সেইটা দেয়। আর এই ওষুধ অ্যালকোহলের সংস্পর্শে এলে সাইড এফেক্ট হিসেবে প্রচণ্ড পরিমাণে চুলকুনি, মাথা ব্যথা, বমি এবং হ্যালুসিনেশন হয়, যার কারণে লিজির শরীর খারাপ করতে শুরু করে। তারা সকালে ব্রেকফাস্ট করতে যেয়ে রোড সাইড চাইনিজ হোটেলে গেছিল, সেখান থেকে শার্লেট চপারটা চুরি করে ব্যাগে ঢুকিয়ে নেয়। বাসে উঠে লিজির পিঠ থেকে শার্লেট যখন পোকা ঝেড়ে দেয়, আসলে ওর পিঠে সেই সময় কোনো পোকাই ছিল না। এটা জাস্ট লিজির মনে হ্যালুসিনেশন বাড়ানোর পরিকল্পনা, যেটা খুব ভালোভাবেই তার সাবকনসাস মাইন্ডে ঢুকে যায়। বাসে উঠে শরীর খারাপ করলে যখন লিজি আবার আইবুপ্রোফেন চায় তখন শার্লেট তাকে আরও বেশি করে ওই ওষুধটা দেয়, যাতে তার হ্যালুসিনেশন আরও বেড়ে যায়। এমনকি যখন সাহায্যের প্রয়োজন ছিল তখন শার্লেট ফোনে টাওয়ার থাকা সত্ত্বেও মিথ্যে বলে। সময়ের সাথে লিজির হ্যালুসিনেশন বেড়ে গেলে শার্লেট এই সুযোগটা কাজে লাগায়, যার ফলে সে যতবার বমি করছিল শার্লেট সেখানে পোকা দেখতে পাওয়ার মিথ্যে নাটক করে, যাতে লিজির মনে হয় সবকিছুই সত্যি। আর এই মিথ্যেটাকে আরও ট্রিগার করে হিউম্যান বর্ডারে ছড়িয়ে পড়া ভাইরাসের গুজব। বাস থেকে নেমে লিজির হাতে পোকা বেরিয়ে আসার হ্যালুসিনেশন হলে শার্লেট তাকে বাধ্য করে নিজের হাত কেটে ফেলতে, যা এত ভালোভাবে প্ল্যান অনুযায়ী হয়েছিল যে সবকিছুর দোষ লিজির উপর যায়। কিন্তু শার্লেট এমনটা কেন করল? শুধুই কি হিংসের কারণে? শার্লেট তখন নিজের বাড়িতে রান্নাঘরে ব্যস্ত। হঠাৎ শুনতে পেল ঘরের ভিতরে কিছু একটা পড়ার আওয়াজ। শার্লেট কিছু না বুঝে চেক করতে গেলে লিজি ট্রাঙ্কুলাইজার গান নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। একটুও সময় না দিয়ে একের পর এক আঘাতের ফলে শার্লেট জ্ঞান হারায়। এরপর তাকে গাড়ির ডিকিতে ভরে সোজা লিজি চলে আসে ব্যাক অফ একাডেমিতে। লিজির এই কাণ্ড কারখানা দেখে অ্যান্টন, পালোমা রীতিমতো অবাক।
শার্লেটের জ্ঞান ফিরল অ্যান্টনের পার্সোনাল রুমে। লিজির সাথে যা কিছু হয়েছে সেই বিষয়ে জিজ্ঞেস করলে শার্লেট অ্যান্টনকে কনফ্রান্ট করে এবং রিভিল হয় আসল ঘটনা। আসলে এই ব্যাক অফ একাডেমি তাদের স্টুডেন্টদের পারফেক্ট করার জন্য এক অদ্ভুত রকমের শাস্তি দেয়, যেখানে সেলো প্লে করার সময় যদি তারা একটুও ভুল করে তাহলে তাকে অ্যান্টন সহ বাকি দুজন টিচার ধর্ষণ করত এবং এই পুরো সময় ধরে তাদের এমনভাবেই ব্রেন ওয়াশ করা হতো যেটা নিয়ে ওরা কখনোই প্রশ্ন তুলত না, যার শিকার শার্লেট নিজেও হয়েছে। ব্যাক অফ একাডেমি মনে করত এইভাবেই পারফেকশন অ্যাচিভ করা সম্ভব, কিন্তু এই সবই ছিল ভাওতাবাজি। প্রাপ্তবয়স্ক হওয়ার পর শার্লেট ব্যাপারটা রিয়েলাইজ করতে পারলে এমন গভীর মানসিক ট্রমার মধ্যে দিয়ে যায় যে তার জীবনের একটা বড় সময় মেন্টাল হসপিটালে কেটেছে। বাকিরা দেখে ভাবত মায়ের মৃত্যুর কারণে মেয়েটা মানসিক ভারসাম্য হারিয়েছে, কিন্তু আসল খবরটা কেই বা জানে। এইভাবে বাকিরা হয়তো যখন জিনিসটা বুঝতে পারে তখন নিজের ও বাড়ির লোকদের সম্মানের কথা ভেবে চেপে যায়। অর্থাৎ এই ছিল এত বছরের পুরনো পৃথিবী বিখ্যাত একাডেমির ভেতরকার নোংরা রহস্য। শার্লেট যখন প্রথম দেখায় লিজির ফেম ও তার পিঠের ট্যাটু লক্ষ্য করে তখনই প্রশ্ন করেছিল তার কখনো ব্যাক অফ ছেড়ে যাওয়ার ইচ্ছে হয়েছে কিনা, কিন্তু স্বাভাবিকভাবে তারও যথেষ্টভাবে ব্রেন ওয়াশ করা হয়েছিল। তাই শার্লেট চায়নি পরবর্তীকালে লিজির মানসিক অবস্থাও তার মতো হোক। তাই সে লিজির সাথে এমনটা করে যাতে অ্যান্টন, পালোমা ও ব্যাক অফ একাডেমি তাকে বহিষ্কার করে এবং সে শার্লেটের মতো মানসিক ট্রমার হাত থেকে বেঁচে যায়। এই কথা শুনতেই অ্যান্টনের আসল রূপের বহিঃপ্রকাশ ঘটে এবং শার্লেটের উপর অ্যাটাক করে তাকে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফিরল কয়েক ঘন্টা পর, দেখল তাকে সাজিয়ে পা চেনে বেঁধে বসিয়ে রাখা হয়েছে, আর সামনে উপস্থিত লিজি, অ্যান্টন, পালোমা, জ্যাংলি, থেসিস ও জিওফ্রে। অ্যান্টন ভালো করেই জানে এত বছর প্র্যাকটিস না থাকার কারণে শার্লেট সেলো প্লে করতে ভুল করবেই। তাই অ্যান্টন শাস্তিস্বরূপ শার্লেটকে সেলো প্লে করতে বলে, আর ভুল হলেই অ্যান্টন, থেসিস ও জিওফ্রে জ্যাংলিকে ধর্ষণ করবে এবং যতক্ষণ পর্যন্ত পারফেক্ট সেলো প্লে হচ্ছে ততক্ষণ ধর্ষণ চলবে। শার্লেট অবাক হয়ে যায় যে পালোমা চোখের সামনে একটা বাচ্চাকে ধর্ষণ হতে দেখে একটু আটকানোর চেষ্টা করে না। অগত্যা কোনো উপায় না থাকায় শার্লেট সেলো প্লে করে এবং এতই ভালো প্লে করে যে সেটায় কোনো ভুল ধরতে পারে না। তবে অ্যান্টন ছেড়ে দেওয়ার লোক নয়, তাই জ্যাংলিকে উপরের ঘরে পাঠিয়ে তারা সিদ্ধান্ত নেয় সবাই শার্লেটকে ধর্ষণ করবে। লিজিও সুযোগের সদ্ব্যবহার করে এবং থেসিস ও জিওফ্রেকে ড্রিঙ্কস বানিয়ে তাদের রেডি করে। শার্লেটের জন্য তার হাত গেছে, এত সহজেই ছেড়ে দেবে নাকি? আর তখনই থেসিস ও জিওফ্রে দম বন্ধ হয়ে ছটফট করে মারা যায়। পরিস্থিতি আউট অফ কন্ট্রোল, কিন্তু লিজি আর শার্লেট একে অপরকে দেখে হেসে ওঠে। এইবার ঘটনা এখান থেকে ফ্ল্যাশব্যাকে যায় এবং আমরা জানতে পারি লিজি যখন নিজের হাত কেটে ফেলে তখন শার্লেট ঘটনাস্থল থেকে পালায় না, বরং তাকে ব্যাক অফের পুরো রহস্য জানায় যে অ্যান্টন তাদের উপর এডুকেশনের নামে বছর বছর ধরে কিভাবে শারীরিক টর্চার করেছে, যেটা ধর্ষণ ছাড়া কিছুই না। তাদের ব্রেন ওয়াশিং এতটাই ভালো হয় যে তারা ব্যাপারটা অনুধাবন করতে পারে না, কিন্তু যখন বোঝে ততক্ষণে তাদের অবস্থা শার্লেটের মতোই হয়। ওর এই কথা বুঝতে পেরে লিজি ও শার্লেট অ্যান্টনকে সেই দিনই শাস্তি দেওয়ার প্ল্যানিং করে। সুযোগের সদ্ব্যবহার করে ওরা দুজন পালোমাকে প্রথমে খুন করে এবং লিজি অ্যান্টনকে কাবু করে ফেলে। অ্যান্টনের বেদনা ভরা চিৎকার দেখে শার্লেটের মনে পড়ে যাচ্ছিল তার সাথে ঘটে যাওয়া সব অত্যাচারের কথা। অ্যান্টন তার যোগ্য শাস্তি ডিজার্ভ করে, কিন্তু ইতিমধ্যে অ্যান্টন তাকে কাবু করে চপার দিয়ে শার্লেটের বাম হাত কেটে খুন করতে গেলে লিজি অ্যান্টনকে মেরে অজ্ঞান করে দেয়। ঘটনা এখান থেকে ফিরে যায় কয়েক মাস পর। অ্যান্টন তার অ্যাকোস্টিক রুমে বসে এবং তার সব হাত পা কাটা এবং মুখ সেলাই করা, আর অ্যান্টনের সামনে বসে মিলিতভাবে সেলো পারফর্ম করছে লিজি ও শার্লেট। অ্যান্ড দিস ইজ কল্ড দ্য পারফেকশন।